স্বাগত জানাচ্ছি টিবিএন 24 এর নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। আজ আমরা আলোচনা করব ইমিগ্রেশন নিয়ে। গুরুত্ব পাবে অভিবাসন সংক্রান্ত বাইডেনের নতুন সিদ্ধান্ত, আগামী নির্বাচনের পর অভিবাসন নীতির প্রেক্ষাপট, অ্যাক্সিডেন্ট ভিকটিম সহ নানাবিধ বিষয়। সাথে আছেন আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। জি দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন অথবা টিবিএন 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত দিতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইমিগ্রেশন সংক্রান্ত, সেই প্রশ্নটিও করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। যেমনটা বলছিলাম, নানাবিধ বিষয় থাকছে আলোচনায় এই সপ্তাহটা, এবং গত কিছুদিনে আসলে আমেরিকার রাজনীতিতে অনেক কিছু ঘটে গেছে, যেটার একটা প্রভাব কিন্তু আমাদের ইমিগ্রেশনেও পড়বে। বিশেষ করে বাইডেন বলেছেন তিনি আর সামনে নির্বাচনে প্রার্থী থাকছেন না। কামালা হ্যারিসের নাম চলে এসেছে সম্ভাব্য প্রার্থী হিসেবে, এবং সামনে হয়তোবা কামালা এবং ট্রাম্পের একটা হাঁটাহাঁটি লড়াইও আমরা দেখতে যাচ্ছি, এবং খুব সামনেই কিন্তু খুব আসন্ন হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন। এবং নির্বাচনের পর আসলে ট্রাম্প কিংবা কামালা যেই ক্ষমতায় আসুক না কেন, সেটার একটা বড় ধরনের প্রভাব তো অভিবাসন নীতিতে পড়বেই। সেই প্রভাবটা আসলে কি হতে পারে? আবার বাইডেন চলে যাওয়ার কারণে বাইডেনের যে কিছুদিন আগে নতুন একটা আদেশ ছিল, নির্বাহী আদেশ ছিল, সেটারই বা কি অবস্থা? যদিও সেটা নিয়ে নানাবিধ জল্পনা কল্পনা হয়েছে, অনেকগুলো আইনি বিষয়ের সম্মুখীন হবে, আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এরকম কথাও আমরা শুনেছি। সেটি আসলে কতটা প্রভাব ফেলবে, এই বিষয়গুলো জানবো। এবং সাথে আরও কিছু বিষয় যুক্ত হবে, সেটি হচ্ছে কারো যদি অপরাধের রেকর্ড থাকে, তারপরও তিনি যদি এদেশে নাগরিকত্ব নিতে চান, সেক্ষেত্রে আসলে আপনি কি কি করবেন সেই সংক্রান্ত পরামর্শ থাকছে। এবং সেই সাথে অ্যাক্সিডেন্ট ভিকটিম যারা রয়েছেন তারা কি কি ধরনের সুবিধা পাবেন, এই সব কিছুর যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এন মজুমদার, আবারও স্বাগত জানাতে চাই। শুরুতেই আসলে বাইডেনের প্রসঙ্গটা আনবো। বাইডেন বলছেন তিনি আর সামনে নির্বাচনে প্রার্থী হিসেবে থাকছেন না। তার একটি এক্সিকিউটিভ অর্ডার আমরা দেখেছি গত মাসে, এবং সেটার একটা বড় ধরনের প্রভাব রয়েছে আমাদের অভিবাসন নীতিতে। বাইডেন যদি না থাকেন, এই নীতির কিংবা তার যে সিদ্ধান্ত, এটা আসলে কোনোভাবে প্রভাবিত হবে? থ্যাংক ইউ। যেটা শুরুতেই বলছিলেন, ইয়েস দেয়ার উইল বি সাম ইম্প্যাক্ট, সাম ফলাফল তো থাকবেই। সো আজকে 8টায় প্রেসিডেন্ট বাইডেন অফিসিয়ালি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট বলেছেন উনি আজীবন একজন রাজনীতিবিদ ছিলেন, সারা জীবন জনগণের কল্যাণে কাজ করেছেন, এবং তিনি অনেস্টলি বলেছেন যে এই মুহূর্তে ওনার স্বাস্থ্যগত বা বয়সগত কারণে হোক, উনি মনে করেন একজন ইয়াং ট্যালেন্টেড এবং প্রগ্রেসিভ লিডার প্রয়োজন আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য, এবং উনি মনে করেন কামালা হ্যারিস উইল বি দি বেস্ট ক্যান্ডিডেট। এবং জনগণের স্বার্থে সাধারণত মানুষ যখন জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত ক্ষমতা থাকতে চায়, বা বাইডেন নমিনেশন পেয়েছিল, থাকার কোনো অসুবিধাই ছিল না, বাট স্টিল সে স্যাক্রিফাইস করেছে। সে বুঝতে পেরেছে যে 100% সে হয়তো সময় দিতে পারবে না স্বাস্থ্যগত কারণে, সেজন্য উনি উইথড্র করছেন। এবং এটা উনি প্রেসিডেন্ট বাইডেনকে সাদর সম্ভাষণ এবং অনেক অনেক ধন্যবাদ। আমেরিকার রাজনীতিতে আজীবন ওনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লাইফ টাইম কন্ট্রিবিউশনের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কমিটি প্ল্যানিং বোর্ডের পক্ষ থেকে, এবং বাংলাদেশ আমেরিকান কমিটি কাউন্সিলের পক্ষ থেকে। এই নিয়েই আমি আজকে শুরু করতে চাই। সো আপনার কোশ্চেন ছিল, প্রেসিডেন্ট বাইডেন যেহেতু প্রেসিডেন্সিয়াল নমিনেশন নিচ্ছেন না, ক্যান্ডিডেট হচ্ছেন না, এবং ভবিষ্যতে উনি প্রেসিডেন্টও আর হচ্ছেন না, সেটা অবধারিত, তাহলে এক্সিকিউটিভ অর্ডার কোথায় যাবে? এখানে একদম অতি চিরাচরিত বহু বছরের আগের কথাই বলি, হাকিম নড়ে কিন্তু হুকুম নয় না। সি এক্সিকিউটিভ অর্ডার ইজ রেকর্ডেড অলরেডি, ইট ইজ পাবলিশড অলরেডি, এবং যারা আইন ফোনে তারা যারা এক্সিকিউশন করবে এই এক্সিকিউটিভ অর্ডারকে, দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। সো অ্যাজ অফ টুডে দেয়ার ইজ নো ইন্ডিকেশন দ্যাট এইরকম কোনো আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই যে এক্সিকিউটিভ অর্ডার নাল অ্যান্ড ভয়েড বা বাতিল হয়েছে। আমরা ধরিয়ে নিতে পারি এক্সিকিউটিভ অর্ডার থাকবে, এবং এই এক্সিকিউটিভ অর্ডারটা ছিল অত্যন্ত ভালো এবং জনকল্যাণমূলক। কোনো রকমের কিছু কিছু এক্সিকিউটিভ অর্ডার আছে যেমন যেটা জনকল্যাণমূলক নয়, অথবা ভেরি ব্রড, যেমন যারা এত তারিখের ভিতরে আসছে সবাইকে কার্ড দেবো, এটা ভেরি ব্রড, এটা অনেক সময় খায় না, অনেক সময় জনগণ নেবে না। বাট ওনার যে এক্সিকিউটিভ অর্ডার ছিল সেটা হলো যারা 10 বছর এখানে আসে, ইউএস সিটিজেনকে বিয়ে করেছে, বাট
লিগেল এন্ট্রেন্সের কারণে যারা লিগেল ভিসা পায় নাই তাদের সেই 500,000 পিপলকে উনি লিগালাইজ করবে। সুতরাং এটা কোর্টে নিলে আদালতও সেটাকে কিন্তু ফেলে দিবেন না। সো আমরা প্রত্যাশাই করতে পারি, আশাই করতে পারি যে আমরা এর আগে যে সমস্ত তথ্য দিয়েছি, যে সমস্ত কথা বলেছি, সেই কথায় আমরা এখনও আছি। আপনারা কাগজপত্র সংগ্রহ করুন, আপনাদের স্ব নিজের পছন্দের আইনজীবীর সাথে কথা বলুন, কীভাবে প্রেসিডেন্ট বাইডেনের এক্সিকিউটিভ অর্ডারের আওতায় কারা কারা আসবেন, কীভাবে গ্রিন কার্ড পাবেন সে নিয়ে যেন প্রস্তুত হন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা একটু কামালা হ্যারিস প্রসঙ্গে আসতে চাইবো, কারণ হচ্ছে আমরা দেখেছি যে সীমান্ত জটিলতা নিয়ে বারবার বাইডেনকে নানান রকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, যার একটা বড় অংশ ছিল কিন্তু কামালা হ্যারিস, কারণ তিনিও আসলে সীমান্তের অনেকে বড় বেশ কিছু দায়িত্বে ছিলেন। আবার আমরা দেখেছি যে ট্রাম্পকে খুব কঠোর হতে এই সীমান্ত নীতি নিয়ে। তো সামনের নির্বাচনে আসলে কামালা কিংবা ট্রাম্প যেই আসুক না কেন কি ধরনের প্রভাব পড়তে পারে অভিবাসনে? শিওর, অভিবাসনে সিরিয়াস একটা প্রবলেম হবে। প্রবলেমটা এরকম হবে, যেমন এভাবে ধরে নিই, যদি ট্রাম্প আসে তাহলে ট্রাম্প ফার্স্ট অফ অল তার কমিটমেন্ট, সে ওয়াল দিবে, লোকের আনবে না। সো এখানে যারা আছে এদের ভিতরেও যারা ইলিগেলি ঢুকেছিল, যারা এই যে লক্ষ লক্ষ রিফিউজি এখানে আসছে বর্ডার খুলে দেওয়াতে, তারা অ্যারেস্ট হয় নাই, তারা হাঁটিয়ে এভাবে চলে এসেছে, এদেরকে দেয়ার ইজ এ গুড পসিবিলিটি হি উইল আস্ক দেম টু ডিপোর্ট দেম, মেসিভ ডিপোর্টেশনের সে এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে, একটা পসিবিলিটি। এবং আপনারা যারা প্রত্যক্ষ করেছেন, যখন ট্রাম্পের প্রশাসনের সময় আমরা 24/7 ফিল্ডে ছিলাম, প্রত্যেকটি ঘরে ঘরে হানা দিয়েছিল ইলিগেল অভিবাসীকে খোঁজে বের করে দেশে পাঠানোর জন্য। এবং যারা পাবলিক অ্যাডভোকেসি ইমিগ্রেশন অ্যাডভোকেট গ্রুপ এবং এখানকার স্থানীয় ইলেক্টেড অফিসিয়ালের সমন্বয়ে একটা টাস্ক ফোর্স অলওয়েজ আমরা ফেডারেল গভর্নমেন্টের সাথে কোঅপারেশন না করে, এবং নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ফেডারেল গভর্নমেন্টের কোনো সমনকে, কোনো ওয়ারেন্টকে এক্সিকিউশন করতে দেয় নাই। যেখানে FBI লোকেরা আসছে তাদেরকে কোনো সহযোগিতা করা হয় নাই, এবং লোকের ট্রেনিং দেওয়া হয়েছিল যে তোমার দরজা যদি FBI নক করে তুমি দরজা খুলতে বাধ্য না, ওয়ারেন্ট ছাড়া তুমি দরজা খুলবে না, এবং দরজা না খোলা পর্যন্ত তোমাকে অ্যারেস্ট করতে পারবে না। সো উই প্রটেক্টেড থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইলিগেল এলিয়েন। সো ওইটা তাদের এজেন্ডা, তাদের রিপাবলিকান পার্টির এজেন্ডা, ট্রাম্পের এজেন্ডা ছিল ফাইন্ড আউট দি ইলিগেল এলিয়েন অ্যান্ড সেন্ড দেম ব্যাক। সো আমি আশাই করতে পারি যে ট্রাম্প আসলে বর্ডার সিল হবে, লোক আসবে না। নট অনলি দ্যাট, থাউজেন্ডস অফ পিপল যারা রিফিউজি, দরিদ্র, হতভাগা, নিরীহ মানুষ, স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হয়েছে, যেমন আফগানিস্তান, ইরান, ইরাক, বিভিন্ন দুস্থ এলাকায় যেখানে ডিসপ্লেস জনগোষ্ঠী এটাকে বলা হয়, যেখানে তারা বাস্তুহারা হয়ে দেশে ঢুকছিল, এদের লোকজনকে এখানে জায়গা দেওয়া হয়েছিল, এদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল। ট্রাম্প পসিবলি এদেরকে সেন্ড ব্যাক করার অ্যাফার্মেটিভ অ্যাকশান নেবে। অ্যান্ড সেকেন্ডলি ট্রাম্প ওপেনলি অ্যান্ড নটোরিয়াসলি সে বলতেছে মুসলিম ব্যান, মুসলিম কান্ট্রি থেকে কোনো রকম, এই যে আজকে দেখেন বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অনেকগুলো অনুন্নত রাষ্ট্র থেকে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসার লোকরা আসছে, তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে স্টাডি করার জন্য। তারা এখানে ভিজিট ভিসা আসছে, ভিজিট ভিসার পর থেকে তারা অ্যাসাইলাম ফাইল করছে বা বিয়ে করছে বা অন্য কোনো ভিসা তারা এখানে লিগালাইজ হচ্ছে। এই সুযোগটা মেসিভলি স্টপ হয়ে যাবে। সো এবং এটা ইতিপূর্বে ওইরকম হয়েছে। এখন আমরা এবং এছাড়া আরেকটা জিনিস খড়গ আসবে, সেটাও দেখেন হোম কেয়ার যে একটা মিলিয়নস অফ ডলার দিচ্ছে, সেটার ভুক্তভোগী, সেটার সুবিধাভোগী হচ্ছে কিন্তু দরিদ্র, নিরীহ, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী। এই যে বিলিয়নস অফ ডলার, এটা কিন্তু এবং হেলথ কেয়ার সেক্টরে যে যত টাকা খরচ করা হচ্ছে, এগুলো কিন্তু ডেমোক্রেটিক পার্টির অবদান। ডেমোক্রেটিক পার্টি এগুলো এভাবে দিয়েছে। এই দরিদ্র জনগোষ্ঠী, এই মেসিভ জনগোষ্ঠীকে এই সুযোগ সুবিধা থেকে সিরিয়াসলি বঞ্চিত করার মেকানিজম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নেবে। কারণ রিপাবলিকান পার্টি চাইবে ওয়েলদিয়েস্ট লোককে আরও ওয়েলদিয়েস্ট করা। যেমন ধরুন ট্রাম্পের আমলে স্টেট ট্যাক্স বলা হয়, স্টেট ট্যাক্স ক্যাপ ছিল 5 মিলিয়ন থেকে ট্রাম্প এটাকে 10 মিলিয়নে করছে। এর অর্থ হইল, যেমন লেটস সে আই হ্যাভ $5 মিলিয়ন বা $6 মিলিয়ন, ডেমোক্রেটিক পার্টি যদি থাকতো ওই 1 মিলিয়নের ট্যাক্স আমাকে দিতে হইতো, স্টেট ট্যাক্স আমি মরার পরে। বাট ট্রাম্প সেটাকে ক্যাপটাকে উত্তীর্ণ করে 10 মিলিয়নে করছে। তাতে করে হয় কি 10 মিলিয়ন পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ দ্য ওয়েলদিয়েস্ট পিপল গেট মোর বেনিফিট বাট পুয়ার পিপল ডিড নট। সো ওর এজেন্ডা আমেরিকা ফার্স্ট, ওই স্লোগান দিয়া বয়কট মুসলিম,
এই সমস্ত কথাগুলা দিয়ে বৈষম্যমূলক কথার মাধ্যমে একটা হোয়াইট সুপ্রিমিস্ট এবং একটা জনগোষ্ঠীকে উনি কিন্তু উস্কানি দিয়ে তুলতে সক্ষম হয়েছে যে দেখো তোমরা কাজ পাও না, তোমরা দরিদ্র, তোমরা ফুড স্ট্যাম্প খাইতে হয়, বিকজ ইন্ডিয়ানস টেকিং ইট, চাইনিজ টেকিং ইট, বাংলাদেশি টেকিং ইট. Bangladeshi American students are doing much better than average student here. Bangladeshi worker making more money than average worker in here. So এই জেলাসিটাকে এটাকে ট্রাম্প হাতিয়ার হিসেবে নিচ্ছে. ট্রাম্প বলছে এখানে যদি ল্যাক অফ ওয়ার্ক যদি হয়, কর্মসংস্থানের বিঘ্ন হয়, যদি আমাদের এখানে দরিদ্রতা হয়, এটার জন্য সে দায়ী করতেছে দরিদ্র জনগোষ্ঠী যাদেরকে আমরা আপনারা যারা শুনেছেন ট্রাম্পের শাসনামলে সে একটা কথা ইউজ করতো, শিট হোল কান্ট্রি. এর চেয়ে খারাপ ওয়ার্ড আর হইতে পারে না. একটা দেশকে শিট হোল বলা মানে ওই দেশ জনগোষ্ঠীকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা. থ্রু আউট হিজ হোল লাইফ সে কিন্তু মহিলাদের বিপক্ষে, মহিলাদেরকে অ্যাবিউজ করেছে, ইভেন কি নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকেও, কর্মচারীদেরকেও. জাস্ট সেটা পলিটিক্যাল ডিসকাশনের জন্য আমরা আজকে আসি নাই. বাট ইম্প্যাক্টটা ইমিগ্রেশন ইম্প্যাক্ট কী হবে, সিরিয়াসলি ইমিগ্রেশন থেকে কারা বঞ্চিত হবে? যারা দরিদ্র নিরীহ জনগোষ্ঠী, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জনগোষ্ঠী, মুসলিম ওয়ার্ল্ডের জনগোষ্ঠী. সো আমরা কথা শুধু বলি বেড়াইতেছি ট্রাম্প আসলে এটা ভালো হবে, বাইডেন ভালো ছিল না. বাট উই হ্যাভ টু অ্যানালাইটিক্যালি আরও সিরিয়াসলি চিন্তা করতে হবে যে কে রাষ্ট্রের জন্য ভালো. অ্যানাদার এক্সাম্পল হবে, দেখেন এখানে একটা সিরিয়াস ভিন্ডিকটিভ অ্যাটিটিউডের কথা, রিটালিয়েশনের ইস্যু এসে যেতে পারে, বিকজ হি ওয়াজ গোয়িং থ্রু লট অফ লিটিগেশন. সে ওইটাকে থেকে উত্তরণের জন্য সে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার দেবে, সে আবার অন্য গ্রুপকে প্রতিহত করার চেষ্টা করবে. সো এই এভরিথিং নিয়ে যখন তারা ব্যস্ত একদিকে থাকবে, অন্যদিকে ইমিগ্রেশন প্রক্রিয়া ভলন্টিতে হবে, ইমিগ্রেশন প্রক্রিয়া আগাবে না. তবে একটা জিনিস সম্ভাবনা হইতে পারে ভালো, সেটা হলো যখনই বর্ডার সিল করে দেওয়া হবে, বাইরের লোক আনা হবে না, তখন সম্ভাবনা ওই ইমিগ্রেশনের ওই গ্রুপটা এখানে এক্সিস্টিং যে সমস্ত কেসগুলো পেন্ডিং আছে এগুলো হয়তো দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিকজ নতুন কেস তো আসতেছে না, নতুন লোক তো আসতেছে না. দ্যাট কুড বি সাম গুড ইন্ডিকেশন প্রত্যক্ষ করা যেতে পারে. জি, মানে মন্দের ভালো আর কি. অসংখ্য ধন্যবাদ. আমাদের সঙ্গে অনেকগুলো দর্শক যুক্ত আছেন. আমি টেলিফোন নিয়ে আসতে চাই, তারপরে সোশ্যাল মিডিয়ায় যাব. দর্শক টেলিফোনে কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. হ্যালো, আসসালামু আলাইকুম. জি, ওয়ালাইকুম আসসালাম. জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার বউ আর বাচ্চা ওরা ইউএস সিটিজেন. আমি যদি লং টাইমের জন্য ওদের বাংলাদেশে পাঠাই, ওদের এনবিআর যে ভিসাটা আছে, নো ভিসা রিকোয়ারমেন্ট, ওটা যদি বাংলাদেশে যাওয়ার পরে এক্সপায়ার হয়ে যায়, আমি ওটা কিভাবে সংশোধন করব? আর বাংলাদেশ থেকে যদি বাংলাদেশে যাওয়ার পর যদি পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, তখন আমি কি এমবাসির মাধ্যমে নতুন পাসপোর্ট পেতে পারি? এটা একটু জানাবেন. জি, শিওর. সো দ্য আনসার হচ্ছে, ইউএস সিটিজেন যদি আপনি হন, আপনি যদি যুক্তরাষ্ট্রের বাইরে অনির্দিষ্টকাল থাকেন, এটার তেমন কোনো বাধা ধরা নাই. বাট যদি পোর্ট অফ এন্ট্রিতে পুনঃপ্রবেশের পথে, যেমন 10 বছর পরে আপনি আসছেন আবার, তখন যদি তারা মনে করে যে আপনি যুক্তরাষ্ট্রের সিটিজেন হয়ে বাইরে এত বছর কেন ছিলেন, সেটা সঙ্গত উত্তর দিতে না পারলে আপনাকে ডিটেইন হয়তো করতে পারে. বা জেনারেল রুল ইজ এটা কোনো প্রবলেম হবে না. আপনার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ইয়েস, ইউএস এমবাসি ঢাকা আপনার পাসপোর্ট নবায়ন করতে পারবে. পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায় সেখানে তারা ফেরল দিতে পারে, সেখানে গ্রিন কার্ড নবায়নের জন্য রিএন্ট্রি দিতে পারে, এবং সেম ওয়েতে পাসপোর্ট ইস্যু করতে পারে, পাসপোর্ট নবায়ন করতে পারে. জি, আমরা একটু সোশ্যাল মিডিয়ায় যেতে চাই. অনেকে আছেন আমার সাথে, আমি একটি প্রশ্ন নিব. মনির খান, তিনি বলছেন যে তিনি ইউএস সিটিজেন, তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে মার্চ 2024-এ। 3 মাস থেকে তিনি বাংলাদেশ এম্বাসি থেকে এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ ডেট তিনি পাচ্ছেন না। CR1 IR1 ক্যাটাগরিতে অলরেডি
12 মান্থের ব্যাকলগ চলছে। যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, ইউএস স্পাউসদের কথা বলছেন, এই কেসগুলো ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা, এত সময় আসলে কেন লাগছে ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য? ওকে, সো থ্যাংক ইউ। এটা ভেরি গুড কোশ্চেন, কারণ অনেক লোক যেমন F4 এর ডকুমেন্টারি কোয়ালিফাইড 2020-তে হয়েছে, এই লোকগুলো এখনও ওয়েটিং করতেছে। তবে উনি যেহেতু ফার্স্ট প্রেফারেন্স ক্যাটাগরি, আর 6 থেকে 7 মাসের বেশি সময় লাগবে না। কেন হয়েছে এটা? কারণ অফ হিউজ ব্যাকলগ, বিকজ টু মেনি কেসেস, টু লিটল অ্যামাউন্ট অফ পিপল ওয়ার্কিং। অ্যান্ড অলসো আপনাকে দেখতে হবে এই যে বাংলাদেশের চলমান বর্তমান পরিস্থিতি, আমরা যুক্তরাষ্ট্র প্রবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আন্দোলন করছেন, সরকার বিরোধী, সবাই মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্রে থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ যখন হয়ে যায়, আসা যাওয়া বন্ধ হয়ে যায়, টাকা বিনিয়োগ বন্ধ হয়ে যায়, দেশের ইকোনমি অচল হয়ে যাবে। এটাকে মাথায় রেখে যুক্তরাষ্ট্রের এমবেসিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া, তারা যেন কমফোর্টেবল ফিল করে, যেন এমবেসিগুলো যদি ওপেন থাকে। আমি ডেলি কল পাইতেছি আমার ইন্টারভিউর কী অবস্থা কী হবে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এখানে আসার জন্য, বাট এখন অনির্দিষ্টকালের জন্য দেশে কারফিউ, এমবেসির ইন্টারভিউগুলো তারা নিতে পারছে না। তো শুধু এই যে অবস্থা বিরাজমান থাকলে এই যে ব্যাকলগ আরও তো বৃদ্ধি পাবে, কারণ ওখানে তো কাজ করতে দিচ্ছেন না আপনার দেশ। এটা লিখছে এইভাবে যে কারফিউ আমরা এভরিডে পাইতেছি। হোস্ট কান্ট্রি বাংলাদেশ ডিক্লেয়ার কারফিউ অর লকডাউন ফর indefinite amount of time, therefore we are not able to give you any time frame when your interview will be taken place. So what is the answer? So আমরা আমাদের দেশকে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আনতে হবে, আমাদেরকে সংযম যেটাকে বলা হয়। একটা আন্দোলন শুরু হয়েছে, ওই আন্দোলনকে সিরিয়াসলি মনিটরিং করা, অবজারভেশন করা ছিল সরকার পক্ষ যারা নীতি নির্ধারক, পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, আর্মি, নেভি, দেখা উচিত ছিল। যখন দেখছি একটা ভায়োলেশন, একটা ভায়োলেন্স আসছে, সেটাকে স্কেলেট না করিয়া, এটাকে উজ্জীবিত না করিয়া সেটা কীভাবে প্রশমিত করা যায়, এটা একটাকে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কত কিউর করবেন? আজকে দেখেন বাংলাদেশে, আমি ছবিগুলো দেখে কারো পক্ষে নিয়ে কথা বলতেছি না, আমার চোখে ফানি আসছে যেন বাংলাদেশ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। একটা পৌরসভার উত্তর বা দক্ষিণ আতিক যিনি মেয়র, উনি দেখাইতেছিল যে সমস্ত গাড়িগুলো জ্বালা, ময়লা ফালানোর যত গাড়ি ছিল সবগুলো জ্বালাই দেওয়া হয়েছে। তাহলে ময়লা পরিষ্কার কীভাবে করবে দেশ? ওই দুর্গন্ধ ছড়াচ্ছে। এই যে মহামারী সেখান থেকে শুরু হইতে পারে, একটা থেকে একটা ইন্টার রিলেটেড সমস্যা আছে। সো আমাদের হতভাগা মানুষেরা এইভাবে যুদ্ধ বিধ্বস্ত করে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষ এবং তাদের সন্তানেরা, যারা যুক্তরাষ্ট্রে আগমন ইচ্ছুক তারা আসতে পারতেছে না, যারা কাজে যাওয়ার কথা কাজে যেতে পারছে না, শ্রমিক কাজ করে ইনকাম করতে পারতেছে না। সো দেয়ার আর ওয়েলদি পিপল, দে ক্যান ম্যানেজ ইট, বাট দেয়ার আর পুয়ার পিপল, দেয়ার উইল বি দ্য আলটিমেট সাফারার। সো আমরা দেশের শান্তি এবং স্টেবিলিটি নিয়ে আসা ইজ সো মাচ ইম্পর্টেন্ট। জি, আরও একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি 2022 সালের 20 মার্চ। আমি এখন পর্যন্ত একটা শুধু রিসিভ লেটার পাইছি, অলমোস্ট 2 বছর পার হয়ে গেছে। তো আমার রিসেন্টলি একটা বেবি হয়েছে 2024 সালে। এখন আমি কি অ্যাপ্রুভ লেটারের জন্য অপেক্ষা করব, নাকি আমার বেবিকে অ্যাড করার কোনো সুযোগ আছে? ওকে, সো একটা কোশ্চেন হচ্ছে, আপনি যদি সিটিজেন হয়ে থাকেন দেন, আমি গ্রিন কার্ড। ও শিওর, থ্যাংক ইউ। সো যেহেতু গ্রিন কার্ডধারী আপনি, আপনার বেবির জন্য আপনাকে সেপারেট আর পিটিশন করতে হবে না, ওকে অ্যাড করা যাবে যেহেতু আপনি গ্রিন কার্ডধারী। যদি সিটিজেন হইতেন বাংলাদেশ থেকে পাসপোর্ট পাইতো, আর যেহেতু আপনি গ্রিন কার্ডধারী, এটার ওয়েটিং টাইম অ্যারাউন্ড 4 ইয়ার এখন। আর রিসিপ্ট নোটিশ যেহেতু পাইছেন আপনি, অ্যাপ্রুভালও পাবেন। তবে আপনার রিসিপ্ট নোটিশের লেফট সাইডে টপ কর্নারে আপনার ইএসসি বা WSC কোন সার্ভিস সেন্টার আছে, একটা নাম্বার আছে। তো আপনি USCIS.gov দেন কেস স্ট্যাটাস অনলাইন, সেখানে দেখতে পারেন যে কোনো ইনকোয়ারি আছে কিনা, RFE মানে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স আছে কিনা দেখবেন। এটা বারবার দেখতে পারেন। সব দেখা যায় অ্যাপ্রুভাল না আসি আপনাকে আরও ডকুমেন্টস আসছে এবং আপনার সেটা ফান নাই, দেন কেস ইজ ডিনাইড। সো বেস্ট অ্যাডভাইস হবে আপনি মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন কেসটা কোনো কিছু ছাড়ছে কিনা, বা আদার দেন দ্যাট জাস্ট ওয়েট। এবং যখনই আপনার কেস অ্যাপ্রুভ হবে
হবে তখন আপনার ওই যে নব যে মেয়েটা জন্ম হয়েছে ওটাকে অ্যাড করতে পারবেন। ন্যাশনাল ভিসা সেন্টারে যখন কেস যাবে সেখানে আপনি DS-260 দিতে পারবেন, বার্থ সার্টিফিকেট পাঠালে তারা অ্যাড করবে। এখানে প্রভিশন আছে অ্যাড ফ্যামিলি মেম্বার। কারণ দেখা গেল আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনি আপনার ওয়াইফের জন্য করছিলেন বা 60 বছর ওয়েডিং থাকাকালীন আরও 3টা বাচ্চা হয়েছে, ওই 3টা বাচ্চাকে অ্যাড করা যাইতে পারে। আবার দেখা গেলো ওইসব আপনার বউয়ের সাথে একটা সমস্যা, ওকে ডিভোর্স করছেন, ওটাকে ক্যান্সেল করিয়া নতুন বউ অ্যাড করা যাইতে পারে। ওখানে অ্যাড ডিলিটের প্রভিশন আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোশ্চেনের জন্য ধন্যবাদ। জি, আরও একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি সানিসার থেকে বলতেছি। জি, ভালো আছেন আপনারা? জি, আমরা ভালো আছি। জি, আমার একটা প্রশ্ন হলো, আমেরিকায় মেয়ে থাকে, মেয়ে তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছে। গত জানুয়ারিতে বাবা মার, আমি বুঝতে পারতেছি না, আমি কথা বলতেছি ওই দিক দিয়ে সেম। দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করতে হবে। আচ্ছা, বলতে চাচ্ছিলাম যে মেয়ে তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছে। গত জানুয়ারি মাসে ঢাকায় বাবা মার ইন্টারভিউ হয়েছে। দেখা গেছে মাকে ভিসা দিছে, বাবাকে ভিসা দেয় নাই। মা চলে আসছে, বাবা বাংলাদেশে আছে। প্রশ্ন হলো কারণটা তো বললো না তারা, কি জন্য ভিসাটা দিল না। আর সেই বাবার কি ভবিষ্যতে ডাকবে কি ডাকবে না, এমন কি কোনো নিউজ আপনাদের কাছে আছে যেটা জানলে আমরা একটু খুশি হব প্লিজ? শিওর, থ্যাংক ইউ। শিওর। সো যেহেতু আপনি জানেন না, আমিও জানি না, তবে জেনারেল রুল হচ্ছে ভিসা না দেওয়ার কারণগুলো হচ্ছে এরকম। যেমন ওনারা আপনার ওর মা বাপ দুজনেদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটা হয়তো তারা এস্টাবলিশ করতে পারে না, এই জন্য বায়োলজিক্যাল মাদার হিসাবে মাকে দিয়ে দিয়েছে। যে ম্যারেজ সার্টিফিকেট দিয়েছিল, ম্যারেজ সার্টিফিকেট মে বি ডিফেক্টিভ। আর বিয়ের তারিখ নিয়ে হয়তো কোনো প্রকার কনফিউশন ছিল। যেমন I-130 যখন আপনি ফাইল করলেন সেখানে সমস্ত তথ্য দিতে হয়, জন্ম তারিখ, ডেট অফ ম্যারেজ, প্লেস অফ ম্যারেজ। দেখা গেল ম্যারেজ সার্টিফিকেটে ম্যারেজ রেজিস্ট্রেশন ডেট থাকে, ম্যারেজ ডেট থাকে। আমাদের লোকেরা ভুলবশত বিবাহের তারিখ, বিবাহের দিন ধার্য করার তারিখ, যেমন ওই দুইটাকে মিক্স আপ করিয়া I-130 একটা ডেট লিখলেন, আবার যখন DS-260 ভিসা অ্যাপ্লিকেশন সেখানে গিয়ে আরেকটা ডেট লিখলেন। দ্যাট কুড বি ওয়ান কনফিউশন। আর মাল্টিপল ম্যারেজ থাকলে, যেমন আপনি একজনকে বিয়ে করছেন, ওকে ডিভোর্স না দিয়ে পরবর্তী একজনকে বিয়ে করলেন, সে ঘরে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা আপনাকে অ্যাপ্লাই করতেছে, সেক্ষেত্রে আপনার বাপকে আর দিবে না, মা যেহেতু বায়োলজিক্যাল মাকে দিবে। সো আপনার জন্য বেস্ট হবে আপনার পছন্দের আইনজীবীর মাধ্যমে ফাইল অ্যান্ড ইনকোয়ারি, এরকম যে ওকে মাই ক্লায়েন্ট অ্যাপ্লাইড ফর দি প্যারেন্টস, মাদার কেম ইন, ফাদার ডিড নট come, we like to know what is the issues that you can help you. So তারা স্পেসিফিক্যালি বলবে, এবং সেটা যদি কিউর করতে পারেন, সেটা যদি আপনি রিপ্লাই দিতে পারেন, দেয়ার ইজ এ পসিবিলিটি, অথবা তারা ডিএনএ টেস্ট চাইতে পারে, এটাকে এই বাপের আপনারা অফার করতে পারেন, অফার টু ডিএনএ টেস্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ডকুমেন্ট আপনি সাপোর্ট করতে পারেন নাই, ডকুমেন্টে ব্যর্থ হয়েছেন, বাট আমি যে ওই জন্মদাতা পিতা বা আমি যে জন্মদাতা সন্তান, সেটা প্রুভ করার জন্য বেস্ট হলো ডিএনএ টেস্ট। জি, আমি একটু একটা বিষয় যুক্ত করতে চাইবো যে ইউএস এম্বাসি তো কখনো কারণটা বলে দেয় না যে কি কারণে রিজেক্ট করলো। না, এটা দেয় না এই জন্য বিকজ তারা শিওর না। সে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিং হলো দে ফাইন্ড সাম ইনকনসিস্টেন্সি, এবং সেটা তারা ইনভেস্টিগেশন করে দেখবে। যেমন তারা যদি মনে করে যে এটা ফেক, এটা ফাদার না, মায় আর অন্য একটা ব্যক্তিকে নিয়ে যাইতেছে, বাট তারাও শিওর না। সো দে হ্যাভ টু ইনভেস্টিগেট। সেই জন্য তারা দে ক্যানট ডু এ কনক্লুশন যে একটা ব্যাড লোক, তারা আমেরিকান নরমস না, আমেরিকান ভ্যালু এরকম না, কিন্তু যে একটা লোক রং করছে কি না ফাইন্ড আউট করার আগে তারা বলবে না। তো অ্যাডমিনিস্ট্রেটিভলি যখন শেষ পর্যন্ত তারা বলবে যে এরকম, শেষ পর্যন্ত তারা এইভাবে বলবে যে ইউ ফেল টু প্রুভ দি ফাদার ডটার রিলেশনশিপ, আচ্ছা, দেয়ারফর উই ডিনাইড। ওকে, এই ক্ষেত্রে তো আসলে স্বয়ংক্রিয়ভাবে ওনার ডাক পাওয়ার কোনো সুযোগ নেই, ওনাকে আবার অ্যাপ্লাই করতে হবে যদি ডিনাই হয়। বাট রাইট নাও এখন অ্যাডমিনিস্ট্রেটিভলি যেহেতু পেন্ডিং আছে, ইনভেস্টিগেশন পেন্ডিং আছে, এখন আরেকটা অ্যাপ্লাই করলে ওনার কোনো লাভ হবে না। অ্যাপ্লাই করলে দেন দে উইল রেফার টু দ্যাট, or you apply, অনেকে মনে করে আরেকটা অ্যাপ্লাই করে দিলে আবার চলে আসবে, দ্যাটস রং। আবার সেটা কিন্তু প্রত্যেকটা লোকের একটা ফাইল থাকে,
যা আপনি সিটিজেন হন, ডাবল সিটিজেন, সিনিয়র সিটিজেন হন, ও আপনার এলিয়েন নাম্বার একই কিন্তু সিটিজেনশিপের সার্টিফিকেট উপরে এলিয়েন নাম্বার থাকে। ওই যে আপনি আবার অ্যাপ্লাই করলে ওই আগে কতবার বিয়ে করছিলেন ওইটা কিন্তু সরকারের কাছে তথ্য আছে, সবকিছু চলে আসবে। জি, অসংখ্য ধন্যবাদ। আলোচনা চলবে, একটি বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন। দর্শক টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত টিভিএন 24 নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে। আজ আমরা কথা বলছি ইমিগ্রেশন নিয়ে। বিশেষজ্ঞ অতিথি আইনজীবী এন মজুমদার আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। দর্শক আপনারাও যুক্ত হয়ে যান, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন অথবা ফেসবুকে টিভিএন 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন। আপনার যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটিও আমাদেরকে করতে পারেন। আমি একটু ফেসবুক থেকে আরও একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সঙ্গে জামাল উদ্দিন আছেন, তিনি বলছেন তিনি ইউএসএ সিটিজেন, তার ওয়াইফ এবং মার জন্য অ্যাপ্লাই করেছেন মার্চ মাসে এই বছরেরই। তাদের ডকুমেন্টেশন যেসব ছিল সেসব কোয়ালিফাইড হয়েছে। কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য? শিওর। সো যেটা একটু আগে একবার আমরা উত্তর দিয়েছি, ডকুমেন্টারি কোয়ালিফাইড যেহেতু আসে, সুতরাং আপনি সেফ, এটা আর ফিও দিতে হবে না, আর আপনাকে কেস ড্রপ হবে না, হুইচ ইজ গুড থিং। বাট আমরা যেহেতু আপনি ইউএস সিটিজেন, আরও কমপক্ষে 8 to 9 মান্থ ওয়েট করতে হবে। অলসো এটা ডিপেন্ড করে, আমি বললাম 8 মান্থ, দেখা গেল আর 2 মাস লকডাউন হয়ে আছে। সো এটা ডিপেন্ড করে কান্ট্রির সিচুয়েশনের উপরে। দেশের যে চলমান পরিস্থিতি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে দিয়েছে বাংলাদেশকে এবং আমাদেরকেও। আমরা কারণ একটা কথা আছে, ইনজাস্টিস ইজ ইন ওয়ান প্লেস, ইট এফেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। পৃথিবীর এক জায়গায় যদি কোনো স্টিগমাটাইজ হয়, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ন্যায় বিচার বলণ্টিত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেইটার ফলাফল কিন্তু সারা পৃথিবীকেই আক্রান্ত করে। যেমন কোভিড এক জায়গায় শুরু হয়েছিল, সারা ওয়ার্ল্ডকে সেটাকে শেষ করে দিয়েছে। সুতরাং আমরা আমাদের দেশে এগেইন আমরা যেন পলিটিক্যাল স্ট্যাবিলিটি, আন্দোলন, ভাঙচুর, অবরুদ্ধ, হত্যা, চালাও, এগুলা থেকে আমরা বেরোই আসতে হবে। এটা যদি আমাদের ফসলনই হয়ে থাকে, রীতি হয়ে যায়, এত বছর পরে একটার পর একটা দেশকে এগেইন যেন আজকে মনে যে বাংলাদেশ থেকে পুনরায় আরেকটা যুদ্ধ হয়েছে এরকমই মনে হচ্ছে। আমি আরও একটি প্রশ্ন নিতে চাই। সুলিন নিহা আছেন, তিনি বলছেন তিনি সিটিজেন, তার ওয়াইফ ডিসেম্বরের 10 তারিখে ইন্টারভিউ দিয়েছেন, ওয়েলকাম লেটার পেয়েছেন। তার একটা বাচ্চা আছে 2 বছরে, যার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। বাচ্চার সেপ্টেম্বরে, কিন্তু এখনো কোনো রিপ্লাই আসছেন না। তিনি কি করবেন? এখন জাস্ট একটু ওয়েট, যেহেতু পেন্ডিং আছে, ব্যাকলগ যেহেতু অনেক বেড়ে গেছে, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আমরা আমাদের অনেকগুলো বিষয় ছিল আলোচনা, আমরা পরবর্তী বিষয়ে চলে যেতে চাই। ক্রাইম এবং ইমিগ্রেশন এই দুটো সম্পর্ক নিয়ে আসলে কথা বলবো। অনেকেরই ক্রাইম রেকর্ড থাকে, হয়তো তার ইমিগ্রেশনের স্ট্যাটাসটা হয়তো প্রক্রিয়াধীন আছে, সেটা যে ক্ষেত্রেই থাকুক না কেন, ক্রাইম রেকর্ড যদি হয়েই যায় কি করবেন সেই ক্ষেত্রে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য অ্যাকিউজড হয়ে কনভিকশন হয়েছে আপনার, যেমন একটা বর্তমান স্ত্রীর সাথে এমন একটা সিরিয়াস ঘটনা করছেন যাতে আপনার সাজা হয়েছে, এর কারণে কিন্তু পরবর্তী আবার এই ওকে ডিভোর্স দিয়ে পরবর্তী ওয়াইফ আনতে কিন্তু এটাকে আপনার জবাব দিয়ে করতে হবে, বিকজ ইউ আর ভায়োলেন্ট, ইউ আর ক্রাইম, ইউ ডিড সামথিং ভেরি অ্যাবিউসিভ। সুতরাং ধরে নেওয়া হচ্ছে নেক্সট ওয়াইফকে আপনি অ্যাবিউজ করবেন। সো দ্যাট ওয়ান থিং। আমাদের দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ থেকে আসা, যেহেতু বাংলাদেশ টিভি, এখানে বাংলাদেশের লোক সম্বন্ধে কথা বলে কিছু কাউকে হেয় করার জন্য বলছি না। আমি গত 35 বছরে লাস্ট বিগ ল ফার্মে কাজ করছি, আমি 22 ইয়ার ইন এ রো। আমরা শত শত লোকের ইন্টারভিউ অনেক সময় ডেলি বেসিস নিয়েছি। অনেক লোক শপলিফটিং অর্থাৎ চুরির অভিযুক্ত, বিগ শপিং মলে গেছেন, ভালো একটা ব্যাগ, ভালো একটা চেইন বা কোনো একটা জিনিস মনে করছেন কেউ নাই, নিয়ে যাচ্ছেন, অ্যান্ড সেখানে ধরা পড়ছেন। এটা কিন্তু ডেলি ঘটতেছে এবং সেখানে এগুলোকে বলা হয় নৈতিক খলন, নৈতিক অপরাধ। এই নৈতিক খলনজনিত অপরাধের জন্য আপনার সিটিজেনশিপ পাইতে ক্ষতিগ্রস্ত হবে। এবং রেকর্ড যে একটা জিনিস, যুক্তরাষ্ট্রে একটা জিনিস আপনাকে বলি, অনেকবার ডিসপোজিশন হয়ে গেছে, আমি মাফ হয়ে গেছে, বাট মাফ থাকুক কিন্তু ওইটা রেকর্ডে আপনার থেকে যাবে যে আপনাকে লিখতে হবে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, আপনাকে বলতে হবে ইয়েস। যখনই আপনি বলবেন যে আই ওয়াজ অ্যারেস্টেড ওয়ান্স, why? Because I was shoplifting, but they discharged me. Well, it doesn't look good.
আপনাকে একটা ভালো চাকরিতে নিতে, একটা সেনাবাহিনীতে নিতে, ভালো একটা পদস্থ পদে নিতে, ব্যাংকে চাকরি দিতে, যেখানে ট্রাস্টের প্রশ্ন আছে, যেখানে নীতির প্রশ্ন আছে, জুডিশিয়ারিতে নিতে, লয়ারিংয়ে নিতে আপনার প্রবলেম হইতে পারে। সুতরাং স্টে অ্যাওয়ে ফ্রম ক্রাইম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সিটিজেনশিপ পাইতে ব্যাঘাত হবে। আবার গ্রিন কার্ড দেখেন, গ্রিন কার্ড যারা আছেন they have to maintain a green card status. যদি নৈতিক খলনজনিত অপরাধে অভিযুক্ত হন, they can revoke your green card and send you back to your country. And it happens. এখন বলা যায় বেশি শুনি না এই জন্য, যখন দুঃসংবাদ মানুষ ছড়ায় না সব জায়গায়, কারো ছেলে একটা ডাক্তার হয়েছে সব এলাকায় বলিবে এই আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ডাক্তার। আর ছেলে যখন চুরির অপরাধে অভিযুক্ত হইয়া মিশিগানে জেলে থাকে, এটা সারাদিকে ফসল করা হয় না। সুতরাং বি কেয়ারফুল, স্টে অ্যাওয়ে ফ্রম ক্রাইম অ্যান্ড স্পেশালি ইয়াং জেনারেশন, ইয়াং মেন অ্যান্ড ওমেন। ইফ ইউ ডু দিস ইউ জফিডাইজিং ইউর হোল ক্যারিয়ার। এবং ইমিগ্রেশন তো বটেই, ইমিগ্রেশন এফেক্ট করবে। এবং যখনই কোনো অভিবাসী যার বিশেষ করে যার গ্রিন কার্ড আছে, সিটিজেন না, এবং যার গ্রিন কার্ড এখনও হয় নাই, প্রক্রিয়াধীন আছে, অ্যাসাইলাম পেন্ডিং আছে, বিয়ের কেস পেন্ডিং আছে, ভাওয়া কেস পেন্ডিং আছে, ইন দি মিন টাইম আপনি ট্রেনে যাওয়ার সময় টিকিট না দিয়ে, ফেয়ার না দিয়ে ঢুকে গেছেন, টিকিট খেয়েছেন সেখানে, দ্যাটস অলসো মোরাল ক্রাইম। এবং ওইটার জন্য কিন্তু আটকে থাকবে আপনার সিটিজেনশিপ। ওই যখন গ্রিন কার্ড পাইতে, গ্রিন কার্ড ইন্টারভিউতে আপনাকে ভেরি স্যাটিসফ্যাক্টরি জবাব দিতে হবে যে আপনি এই ভাড়া না দিয়ে ঢুকলেন কেন। তো সুতরাং এখানে 2 টাকা বাঁচাইতে গিয়া কিন্তু ওখানে কিন্তু আবার $2,000-4,000 খরচ হয়। অ্যান্ড অলসো রেকর্ড কিপিং, যদি ঘটনা হয়েই যায় সেক্ষেত্রে ডিসপোজিশন রেকর্ড, সেক্ষেত্রে উপযুক্ত লয়ার নিয়ে এটাকে ক্লিন করে আসতে হবে, অন্তত ডিসচার্জ দিয়ে আসতে হবে। ডিসচার্জ দিয়ে আসলে অনেক সময় এটা সমস্যা হয় না, যদিও অলওয়েজ অ্যাগেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা না করাই ভালো। যদি করিয়ে হয়ে যান সেক্ষেত্রে আবার অনেকে এটা হয়েছে আর কী হবে, আমি এমনি গেলাম, যাইয়া সরকারি উকিল আপনার পক্ষে উকিল ছিল না, কিছু বলছে, কিছু শুনেন নাই, কিছু একটা বললো যে আপনার 100 টাকা জরিমানা। 100 টাকা জরিমানা বড় কথা না, বাট ইউ আর কনভিক্টেড। ও একদিনের বললো তো ঠিক আছে, উই গিভ ইউ 1 day কমিউনিটি সার্ভিস, দ্যাটস এ কনভিকশন। একদিনের বললো তো কিছু হবে না তোমার, তুমি একদিনের কমিউনিটি সার্ভিস দিয়ে তোমাকে কেস থেকে ডিসচার্জ খালাস করে দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, একদিন সাজা করবো, বাট দ্যাটস কনভিকশন। সো আপনি যদি বার্গেন করতেন, ট্রায়াল করতেন, মেবি ডিসচার্জও দিত। সো ডিসচার্জ ইজ দি বেস্ট থিং টু ডু, নট এনি কনভিকশন। And conviction will affect your green card, conviction affect you, deportation, conviction affect your case. জি, এখন যদি কোনো কারণে কোনো ভুল বোঝাবুঝির কারণে যদি অ্যারেস্ট হয়েই যায় কিংবা কোনো দুর্ঘটনা ঘটেই যায়, কোনো একটা ভুল কেউ করেই ফেলেন, তারপরে আসলে পরবর্তীতে আসলে কি করতে পারেন? সেটার জন্য অ্যাগেইন এটা একটু আগে বলছি আমি, সেটা বেস্ট হবে আপনি নিজের লয়ার হায়ার করবেন, চেষ্টা করবেন এটাকে ডিসচার্জ কীভাবে করা যায়, ডিসমিস করা যায়। যদি লয়ার আপনি অ্যাফোর্ড করতে না পারেন, নিউ ইয়র্ক স্টেটে হবে লর অফ লিগাল ডিফেন্স ফান্ড, আপনাকে সরকারি উকিল দেওয়া হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেকে এটা উকিল পাইতে সময়, অ্যাপয়েন্টমেন্ট নিতে কয়েকবার সময় লাগে, এটা না করিয়া তো ওইগুলোই নিজে জিজ্ঞাসা করে ইউ ওয়েট ফর এ লয়ার অর ইউ ক্যান ডু ইউর সেলফ। আপনি বললেন যে নো আই ডোন্ট নিড এ লয়ার, আই নো এভরিথিং, অ্যাকচুয়ালি আপনি কিছু জানেন না, সেখানে কনভিকশন নিয়ে আসবেন। কনভিকশন নিয়ে আসা very dangerous, it can be a derogatory result in future. কিন্তু ডিসমিস হয়ে গেল তো সেটা রেকর্ডে থেকে যায়, সেটার জন্য জবাবদিহিতা কতটুকু? ডিসমিস হয়ে গেলে অন্তত এটাকে আপনাকে আর এটার জন্য আপনাকে অভিযুক্ত করবে না, বাট এটা রেকর্ড একটা বলতে হবে ইউ ম্যারিড, ইউ ডিভোর্স। সো এটা রেকর্ডে থাকবেই, বাট এই রেকর্ড ডাজন্ট মিন যে এটা আপনার ক্ষতি ইট লুক ব্যাড, বাট ইটস নট নেসেসারি লিগালি ব্যাড না এটা। ওকে, আচ্ছা, মানে এটা লিগালি আসলে কোনো রকম কোনো নেতিবাচক এফেক্ট ফেলবে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে ফেসবুকে যুক্ত আছেন তারান্নুম শাহরিন, তিনি একটি প্রশ্ন করেছেন যে অ্যাপ্লাই করার সময় যদি কোনো কারণে ভুল মেইল অ্যাড্রেস দেওয়া হয় সেক্ষেত্রে কি করণীয়? ইটস ভেরি ডেঞ্জারাস, কারণ যদি ভুল অ্যাড্রেস দিয়ে থাকেন, ভুল অ্যাড্রেসে আপনার কাগজ আসবে, আপনি পাবেন না, কেস ডিনাই হয়ে যাবে। ভুল অ্যাড্রেসে হয়তো গ্রিন কার্ড আসবে, আপনি পাবেন না, দেন আবার অ্যাপ্লাই করতে হবে, ওয়ার্ক হবে। সুতরাং আমরা অনেক লিগেল ওয়ার্কটা অনেক হার্ড, বাট ম্যাক্সিমাম লোক ভুল করতেছে অ্যাড্রেস লিখতে গিয়া। কারণ অ্যাড্রেস যেমন সব কিছু লিখছেন, আপনি অ্যাপার্টমেন্ট নাম্বার লেখেন নেই, দেন ওই হোল বিল্ডিংয়ের সামনে একটা ফাইল চলে যাবে, এটা মেলটা আপনি পাবেন না। আবার অনেকে এই অ্যাড্রেসে আসেন, এই অ্যাড্রেস থেকে চলে গেছেন আর অ্যাড্রেস চেঞ্জ করেন নাই। আবার অ্যাড্রেস চেঞ্জ করলেও ইমিগ্রেশন কিন্তু আগের অ্যাড্রেসেই পাঠায়। সুতরাং অ্যাড্রেস ইজ এ বিগ প্রবলেম। এটা সমাধান হলেও যাদের লয়ার থাকে
ওই লয়ারের কাছে একটা কপি আসে, আপনার কাছে একটা কপি আসে, সুতরাং এটা মোর সিকিউরড। সো এবং আপনাকে এখন আরও একটা সহজ পদ্ধতি বাইরে এসেছে, সেটা হলো অনলাইনে ফাইলিং করা। যখন আপনি অনলাইনে ফাইল করছেন, আপনার কম্পিউটার দেখতে পারবেন যে কোনো নোটিশ আসছে কিনা। সো দেয়ার আর সো মাচ ওয়ে, বাট জাস্ট বি কেয়ারফুল। একটু সচেতন থাকা ভালো। অ্যাক্সিডেন্ট ভিকটিমের অধিকার নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। অ্যাক্সিডেন্টের ভিকটিম যারা, এই সম্পর্কে আসলে জানবো। শিওর, সেটা হলো আপনার এই যে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের 50 স্টেটে প্রতিদিন প্রচুর অভিবাসী আসছে বিভিন্ন রাষ্ট্রে। যেমন ধরুন বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে যদি একটা লোকে বাজে ধাক্কা একটা দিছে, একটা একটু ভাঙে গেছে বা একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন বা রাস্তায় একটু পড়ে গেছেন, এটা সাধারণ ব্যাপার, কিছু হয় না, এটা কান্নাকাটি করিয়ে ঘরে ঘুমাইলেন, কিছু করতে হয় না। বাট এখানে প্রত্যেকটি ইনসিডেন্ট, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে আপনি কে অ্যাক্সিডেন্টের জন্য কে দায়ী তার বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারেন, এবং সেই মামলাটা ফ্রি, কেউ আপনাকে পয়সা চাইবে না। যেমন সরকারি রাস্তায় হাঁটতে গিয়ে সেখানে বিরাট একটা গর্ত ছিল, কনস্ট্রাকশনে কাজ করতেছিল, সেই গর্তটা রাখি চলে গেছে ভুলবশত, বা সেখানে গিয়ে আপনি রাত্রে হাঁটতে গিয়ে পড়ে গেছেন, ইটস বিগ। এবং ওই কনস্ট্রাকশন কোম্পানি ওই যে সিটি সে রিপেয়ার করতেছিল, তারা আপনার ক্ষতিপূরণ দিতে বাধ্য। আপনার পেইন, আপনার সাফারিং, মেডিকেল খরচ, কাজে যাইতে পারেন নাই, সে কাজের না যাওয়ার পয়সা, এগুলো আপনি আদায় করতে পারবেন। যেমন আপনি কোনো সুপার মার্কেটে বাজার করতে গেলেন, সুপার মার্কেটে বাজার, যেমন বাংলাদেশ থেকে আসছেন মাত্র, আসার পরে দোকানে গেছেন, দোকানে গিয়া দোকানের শেলফ থেকে কোনো মাল নিতে গিয়া কোনো একটা কিছু মাল আপনার তারা ঠিকভাবে রাখে নাই, এই কারণে আপনার মাথার উপরে পড়লো, সেটা আপনার দোকানদারিটার জন্য দায়ী হইতে হবে, এবং দোকানদারেরকে আপনি মামলার আওতায় আনতে পারেন। আবার আরেকটা জিনিস, আমাদের দেশের লোকদের অলওয়েজ ভুল বুঝে যে এটা আমি মালিকের বিরুদ্ধে কেস দিয়েছি। আসলে মালিকের বিরুদ্ধে কেস না, প্রত্যেকটা মালিক, প্রত্যেকটা স্থাপনা, প্রত্যেকটা বাড়ি ঘর, রাস্তা, পার্ক, সবগুলো একটা ইন্স্যুরেন্স থাকে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি এটা কভার করে। যদি জীবনে এখানে কোনো দুর্ঘটনা না হয়, তারপর আপনাকে ইন্স্যুরেন্সের পয়সা দিতেই হবে। এই সুবিধা পেতে গেলে যিনি ভুক্তভোগী তার লিগ্যাল স্ট্যাটাস কি হওয়া উচিত? কোনো স্ট্যাটাসের প্রয়োজন নেই। কেউ যদি ভিজিট ভিসায় আসে, কোন ইললিগাল হয়, তার সেম অধিকার লাগে আপনার এবং আমার, সে তাকে জিজ্ঞাসাও করা হবে না, হি ইজ এ ভিকটিম। এই ভিকটিম কি, এবং যদি এমন অবস্থা হয় যে কোনো ইউএস সিটিজেন তাকে ভিকটিমাইজ করেছে, মারধর করেছে, এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সে একজন সাক্ষী হিসাবে আদালতে গিয়েছে, তাকে সেখানে গ্রিন কার্ডও দিতে পারে, এটাকে বলে ইউ ভিসা। সুতরাং আমরা হাইলি এনকারেজ করি এই টিভির মাধ্যমে সবসময় এটা আমি রাখি, এই জন্য যারা যেইখানে থাকেন, যদি কোনোভাবে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেটা হাসপাতালে হইতে পারে, সেটা পার্কে হইতে পারে, সেটা স্কুলে হইতে পারে, সেটা কর্মস্থলে হইতে পারে, সেটা রাস্তায় হাঁটার সময় হইতে পারে, সেটা গাড়ি চালানোর যাত্রী হিসেবে হইতে পারে, ড্রাইভার হিসেবে হইতে পারে, যখন যেভাবে আপনার অধিকার ভুলণ্ঠিত হয় এবং যেখানে হ্যারাসমেন্টের সম্মুখীন হন, আপনি সংশ্লিষ্ট স্টেটের টর্ট লয়ের আওতায় ক্ষতিপূরণের মামলা আনতে পারেন, এবং সেই মামলার জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা করবেন না, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দেবে। জি, আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। সেটি হচ্ছে যে একজন দর্শক প্রশ্নটি করেছেন, আমি এই মুহূর্তে কমেন্টে খুঁজে পাচ্ছি না, কিন্তু কমেন্টে এরকম ছিল যে তিনি ভিজিট ভিসায় আমেরিকায় এসেছেন এবং তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন সড়কে, তার উপর দিয়ে একটি গাড়ি চলে যায়, তার দুটো পা তিনি হারান, ক্ষতিগ্রস্ত হয়ে তিনি এখন রিহ্যাবে আছে, প্রায় 7-8 মাস হয়ে গেছে, কিন্তু সেই গাড়ির কোনো ইন্স্যুরেন্স না থাকায় তিনি এখনো কোনো ক্ষতিপূরণ পাননি। তো ইন্স্যুরেন্সের কথা বলছিলেন, ইন্স্যুরেন্সে যদি না থাকে, ভেরি ইম্পর্টেন্ট, শুনেন, এটা হলো নন ইনস্যুরড মোটরিস্ট, যেমন যদি কাউকে না পাওয়া যায়, স্টিল হিসেবে কেস, কারণ যখন রাষ্ট্র নিরাপত্তা দিতে তাকে ব্যর্থ হয়েছে, স্টেট বা সিটি, সংশ্লিষ্ট সিটি তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে স্টেট ইন্স্যুরেন্স এটা কভার করবে। আচ্ছা, অর্থাৎ গাড়ির কোনো ইন্স্যুরেন্স না থাকলেও স্টেট ইন্স্যুরেন্সের কারণে এটা হচ্ছে, এটা বলে হিট এন্ড রান কেস। Somebody hit and run, nobody know who did it, but then somebody have to take the responsibility, that will be the state, যে স্টেটে হয়েছে সেই স্টেট। জি, আসলে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, ছোট্ট করে আরেকটা প্রশ্নের উত্তর নিতে চাই। দেলোয়ার হোসেন বলছেন, বর্ডার ক্রস করে যদি কোনো ব্যক্তি এই দেশে ভিজিট করতে আসে, সেই ক্ষেত্রে আসলে অন্য কোনো দেশ তিনি ভিজিট করতে পারবেন কিনা? যে কোনো, যেমন বর্ডার ক্রস করে এখানে আসলেন আপনি, এবং অন্য দেশে যদি যাইতে হয়, ওই দেশের সংশ্লিষ্ট দেশের নীতিমালা আপনাকে মানতে হবে, এবং ওই যুক্তরাষ্ট্রে প্রত্যেক দেশের এই এমবেসি আছে, ওই দেশের এমবেসিতে গিয়ে আপনি ইনকোয়ারি করতে হবে যে ওই দেশের কী রুল। কিন্তু ওই দেশ থেকে আবার যুক্তরাষ্ট্রে ফেরত আসার ক্ষেত্রে তো প্রবলেম তৈরি হবে। অফকোর্স, যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে আপনাকে দেখাতে হবে যে আপনি ভ্যালিড এন্ট্রি আছে। সুতরাং এটা দ্য আনসার ইজ
ফার্স্ট অফ অল আপনাকে যেই দেশে যাচ্ছে সে দেশের নীতিমালা জানতে হবে এবং আপনার এখানে যদি ভিজিট ভিসা আসেন বা ক্রস করে আসেন, এখানে আসার পর যদি আপনার লিগ্যাল স্ট্যাটাস না থাকে সুতরাং বাইরে হেলে যেতে পারেন ইজিলি, বাট আসতে পারবেন না আবার। জি, এন মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে এবং টিভিএন এর সকল শ্রোতাকে অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করবেন যাতে যারা দেখেন তারা দেখতে পারে আমাদের এই অনুষ্ঠানটি। জি নিশ্চয়ই। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। টিভিএন অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।